ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। গত ক্লাসে আমি তোমাদের কি পড়িয়েছিলাম কেউ বলতে পারো? স্যার অর্থায়নের নীতিমালা। অর্থায়নের নীতিমালা। আমি আসলে গত ক্লাসটা গাড়িতে বসে নিয়েছিলাম, যার কারণে অনেকেই বুঝতে পারেনি। তো আমি এই ক্লাসটাই রিপিট করছি আবার একটু প্রথম থেকে। হ্যাঁ, যতটুকু আলোচনা করছি একটা নীতি আলোচনা করেছিলাম, তো বাকিগুলো তো করবো। তো প্রথমটাও যে পয়েন্টে একটু আলোচনা করার চেষ্টা করব। তো অর্থায়নের নীতি হচ্ছে, আমরা তিনটা নীতি নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে ঝুঁকি ও মুনাফা নীতি, একটা হচ্ছে তারল্য মুনাফা নীতি, একটা হচ্ছে পোর্টফোলিও বৈচিত্র্যায়নের নীতি। তিনটা নীতি লিখে রাখো, খাতায় লিখো। লিখতেছ খাতায়? জি স্যার। হ্যাঁ। ঝুঁকি ও মুনাফা নীতি, তারল্য মুনাফা নীতি, পোর্টফোলিও বৈচিত্র্যায়নের নীতি। পেয়েছো কি? লিখেছ সবাই? লিখতেছি স্যার। ওকে, লেখা শেষ হলে একটু বলবে। তার লেখা শেষ। শেষ না? ওকে। তো আমি ঝুঁকি ও মুনাফা নীতি নিয়ে ওই দিন আলোচনা করেছিলাম, তাই না? ঝুঁকি কাকে বলে? স্যার কোনো কিছু হওয়ার সম্ভাবনাকে ঝুঁকি বলে। কোনো কিছু হওয়ার সম্ভাবনা কি? আর কেউ? স্যার প্রত্যাশিত আয়ের প্রত্যাশিত ফলাফল ও প্রত্যাশিত ফলাফলের তারতম্য হওয়াকে ঝুঁকি বলে। রাইট। এটা হচ্ছে একটা তাহলে তো পরিপূর্ণ নিশ্চয় সংজ্ঞা। প্রত্যাশিত ফলাফল এবং প্রকৃত ফলাফলের তারতম্য হওয়াকে ঝুঁকি বলা হয়। আমি আরো বলছিলাম যে প্রত্যাশিত আয় এবং প্রকৃত আয়, এটা তারতম্যকে ঝুঁকি। পাশাপাশি আয়ের উত্থান পতনকে ঝুঁকি বলা হয়। হ্যাঁ, আয়ের উত্থান পতনকে ঝুঁকি বলা হয়। তারপরে কি বলেছিলাম? অনিশ্চয়তার যে অংশ গাণিতিকভাবে পরিমাপ করা যায় তাকে ঝুঁকি বলা হয়। মুনাফা বলছিলাম, আয় থেকে যাবতীয় খরচ বাদ দেওয়ার পর যা অবশিষ্ট থাকে তাকে মুনাফা বলা হয়। ঠিক আছে, মনে আছে কি? জি স্যার। এখন তো ঝুঁকি এবং মুনাফার মধ্যে সমন্বয় সাধন করে সিদ্ধান্ত গ্রহণ করতে, এটা কিন্তু আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম। দেখো এখানে লেখা আছে যে ঝুঁকি ও মুনাফা নীতি বলতে আর্থিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বিনিয়োগের ঝুঁকি ও আয়ের মধ্যে সমন্বয় সাধন করে আর্থিক সিদ্ধান্ত গ্রহণ করাকেই বোঝায়। একটু কষ্ট করে এই লাইনটা লিখে নাও, যদি পরীক্ষায় আসে ঝুঁকি ও মুনাফা নীতি বলতে কি বোঝায় তাহলে এটা লিখতে হবে। একটু লিখেন। লিখা হয়েছে? সবাই লিখতেছেন? জি স্যার। জি স্যার লিখতেছি, এখন লেখা হয় নাই। ওকে, লিখা হইলে বলবেন। কে কথা বলতেছেন? সৌরভ দাস। এটা তো ক্লাস করতে আসছেন আপনি, কিসের গায়ে হলুদ, কিসের কি, কার সাথে কথা বলেন? আপনার কথা বলার প্রয়োজন হইলে আপনি ক্লাস করবেন না, অসুবিধা নেই। এটা ক্লাস করতে আসছে না অভিনয় করতে আসছে? লেখা হয়েছে? জি স্যার। জি স্যার। লিখেছেন, পড়েন, বলেন। আর কে পড়বে? হ্যাঁ পড়ো, তুমি পড়ো। ঝুঁকি ও মুনাফা নীতি। ঝুঁকি ও মুনাফা নীতি বলতে আর্থিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বিনিয়োগের ঝুঁকি ও আয়ের মধ্যে সমন্বয় সাধন করে আর্থিক সিদ্ধান্ত গ্রহণ করাকে বোঝায়। ওকে, মেয়েদের মধ্যে একজন পড়ো। ঝুঁকি ও মুনাফা নীতি বলতে আর্থিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বিনিয়োগের ঝুঁকি ও আয়ের মধ্যে সমন্বয় সাধন করে আর্থিক সিদ্ধান্ত গ্রহণ করাকে বোঝায়। ওকে, একটু খেয়াল করো যে এটা যদি আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম এই পয়েন্টটা, তো এই দুটো আলোচনা করে যাচ্ছি।
তো ঝুঁকি ও মুনাফা নীতি বলতে বলা হচ্ছে যে আর্থিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বিনিয়োগের ঝুঁকি ও আয়ের মধ্যে সমন্বয় সাধন করা। আমরা বলেছি যে যদি ঝুঁকি বেশি থাকে তাহলে আয় বেশি হইতে হবে। ঝুঁকি এবং আয়ের মধ্যে ধনাত্মক সম্পর্ক বিদ্যমান বা সমমুখী সম্পর্ক বিদ্যমান। হ্যাঁ, যেখানে ঝুঁকি বেশি সেখানে আয় বেশি হবে। তো যখন তোমার যদি তুমি যখন তুমি কোনো সিদ্ধান্ত গ্রহণ করবে, আর্থিক সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে বা বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যদি তুমি অতিরিক্ত ঝুঁকি গ্রহণ করো সেক্ষেত্রে যেন অতিরিক্ত আয় হয়। কোনো ব্যক্তি ব্যাংকে টাকা জমা রাখলো, ব্যাংক থেকে সে 6% হারে সুদ পাবে। এখন অন্য কোনো ব্যক্তি যদি ব্যাংকে টাকা জমা না রেখে শেয়ার বাজারে বিনিয়োগ করে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তার ব্যাংক থেকে বেশি আয় করতে হবে। কেন? কারণ হচ্ছে ব্যাংকে টাকা জমা রাখার ক্ষেত্রে কোনো ধরনের ঝুঁকি জড়িত নেই। ব্যাংক তোমাকে 6% বলছে, মেয়াদ শেষে তোমাকে 6% সুদ প্রদান করবে, কিন্তু শেয়ার বাজারের ক্ষেত্রে তোমার আয় কিন্তু নিশ্চিত না। শেয়ার বাজারের ক্ষেত্রে তোমার আয় নিশ্চিত না, সেটা বেশি হইতে পারে, কমও হতে পারে। তো যেহেতু শেয়ার বাজারের ক্ষেত্রে ঝুঁকি বিদ্যমান, অবশ্যই শেয়ার বাজারে যদি বিনিয়োগ করা হয় সেই ক্ষেত্রে তোমার আয়ের পরিমাণ ব্যাংক থেকে বেশি হইতে হবে। তাই তো? বুঝতে পারছো কিনা? এটা কিন্তু গত ক্লাসে আলোচনা করেছি। হ্যাঁ, তো দেখো নিচে দুইটা লাইন বলেছে, সাধারণত ঝুঁকি বেশি হলে আয় বেশি হয়। আয় এবং ঝুঁকির মধ্যে ধনাত্মক সম্পর্ক বিদ্যমান। ধনাত্মক বা সমমুখী, ঝুঁকি বেশি হইলে আয় বেশি হবে। বুঝতে পারছো কি? জি স্যার। দেখো আমরা একটু একটা গ্রাফ দেখব। দুইটা রেখা অঙ্কন করলাম, একটা আয় রেখা, একটা হচ্ছে ঝুঁকি রেখা। তোমাদের এখানে কি গেছে এটা? জি স্যার। জি স্যার। এটাকে বলছি ঝুঁকি, আর উপরেরটা হচ্ছে আয়। দুইটা রেখা অঙ্কন করলাম। এর মধ্যে এই যে অংশটা, যেটা হচ্ছে ঝুঁকি মুক্ত উপার্জন হার, তোমরা কি খেয়াল করতেছো কিনা যে এখানে এই যে অংশটা খেয়াল দেখা যাচ্ছে কি? জি স্যার। এই যে রেখাটা যেটা আঁকলাম, হ্যাঁ, এটা তো ঝুঁকি রেখা, এটা হচ্ছে আয় রেখা, তাই না? তো এই যে ঝুঁকি থেকে এতটুকু দেখানো হচ্ছে যে এটা হচ্ছে ঝুঁকি মুক্ত আয়ের হার। তুমি ব্যাংকে টাকা জমা রেখেছো বা ট্রেজারি বন্ড ক্রয় করেছো, তাহলে এই যে এতটুকু আয় যে হচ্ছে, ধরো তোমার এখান এই বিন্দুটা যদি আমাদের 0 হয়, এটাকে যদি আমরা 5 বলি, তারপর এখানে হবে 10, এটা হবে 15, বৃদ্ধি পাবে, তাই না? স্যার গ্রাফের মতো। হ্যাঁ, তো এখানে যেটা হয়েছে যে দেখো একটা অর্থনীতিতে ঝুঁকি মুক্ত আয় করার সুযোগ আছে। তুমি ট্রেজারি বন্ডে বিনিয়োগ করলে ঝুঁকি থাকবে না, তুমি যদি ব্যাংকে বিনিয়োগ করো সেক্ষেত্রে ঝুঁকি থাকবে না। তাহলে যে কোনো ব্যক্তি একটি অর্থনীতিতে ঝুঁকি মুক্ত বিনিয়োগ করার কিন্তু পাবে। তাহলে এই যে ঝুঁকি এবং আয়, তাহলে এই ক্ষেত্রে আমাদের কোনো ধরনের ঝুঁকি নেই। ঝুঁকি নেই, দেখো এখানে হচ্ছে আমাদের জিরো, তো ঝুঁকিটা জিরো। জিরো ঝুঁকিতে আমার এই পরিমাণ আয় হচ্ছে, তাই তো? হ্যাঁ, তারপরে দেখো এই যে একটা রেখা অঙ্কন করলাম, আয়, এই যে ঝুঁকি মুক্ত আয়ের হার থেকে উপরে একটা রেখা অঙ্কিত হলো। একটু খেয়াল করো, আমি পুরো গ্রাফটা তোমাদেরকে দেখাই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এখানে এবার একটু খেয়াল করো, গ্রাফটা কি বোঝা যাচ্ছে তোমাদের এখানে? জি স্যার। জি স্যার। জি স্যার। এখন দেখো যে তোমার আয় যখন এতটুকু, আমি যে পয়েন্টটা দেখাচ্ছি, পয়েন্টটা কি দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। এই যে দেখো এই পয়েন্টটা কি খেয়াল করছো? জি স্যার। এই যে পয়েন্টটা দেখালাম, এই পয়েন্ট পর্যন্ত আয় করার জন্য তোমাকে কিন্তু এই যে এতটুকু ঝুঁকি নেওয়া লাগছে, তাই না? তুমি যখন এতটুকু ঝুঁকি নিলা তখন তোমার আয়টা কিন্তু এই পর্যন্ত বৃদ্ধি পাইল। যখন তোমার কোনো ধরনের ঝুঁকি নাই তখন তোমার আয় ছিল এই জায়গায়। এটা দেখো তোমার ঝুঁকি জিরো, কোনো ঝুঁকি নাই, এই পর্যন্ত তোমার আয় ঝুঁকিবিহীন আয়। আর যখনই তুমি এই পর্যন্ত ঝুঁকি গ্রহণ করলা তখন তোমার আয়টা কিন্তু এই জায়গায় গেল, তাই না? বুঝতে পারতেছো কিনা? তুমি যখন আরেকটু বেশি নিলা, এই পর্যন্ত যখন ঝুঁকি গ্রহণ করলাম তখন কিন্তু তোমার আয়টা চলে গেল এই জায়গায়। তার মানে কি, তোমার যখন ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে সাথে সাথে কিন্তু তোমার আয়ও বৃদ্ধি পাচ্ছে, তাই না?
জি স্যার। বুঝা গেছে কিনা? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে দেখো ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে। এই জায়গায় আমার কোনো ধরনের ঝুঁকি নাই, এখানে আমার এতটুকু আয়। আমার এই পর্যন্ত ঝুঁকি নিয়ে আসলাম, ঝুঁকিটা একটু বৃদ্ধি পেলো, আমার আয়টা কিন্তু এই জায়গা থেকে যেখান থেকে বৃদ্ধি পেয়ে এই উপরে গেল। দেন আবার যখন ঝুঁকি আরেকটু বৃদ্ধি হলো, আমার আয়টা কিন্তু এই জায়গায় গেল। তার মানে কি, ঝুঁকির সাথে আয়ের ধনাত্মক সম্পর্ক। এখন দেখো, যখন আমার কোনো ধরনের ঝুঁকি ছিল না, আমার আয়ের লেভেলটা ছিল এটা, আর ঝুঁকি বৃদ্ধি পাওয়াতে আমার আয়টা এই পর্যন্ত আসছে। তার মানে দেখো, এই জায়গা থেকে এই জায়গায় আমার একটু অতিরিক্ত আয় হয়েছে না? আগে যেখানে আমার এই জায়গায় আয় ছিল, এখন আমার ঝুঁকি নেওয়ার কারণে এই পর্যন্ত আয় হয়েছে। তার মানে কি, আয়টা বৃদ্ধি পেল। এটাকে বলা হচ্ছে বেশি ঝুঁকি গ্রহণ করার জন্য প্রত্যাশিত উপার্জন হার। মানে তুমি যখন অতিরিক্ত ঝুঁকি গ্রহণ করবা, সেক্ষেত্রে তোমার অতিরিক্ত উপার্জন হবে। বুঝতে পারছো কি? জি স্যার। জি স্যার। বুঝা গেছে তো, তাই তো? এবার আসো আরেকটা নীতিতে যাই, যেটা হচ্ছে তারল্য বনাম মুনাফা নীতি। তারল্য বনাম মুনাফা নীতি। তারল্য মানে কি? তারল্য হচ্ছে যে সকল সম্পদ, হ্যাঁ, নগদ টাকা। দ্রুত, নগদ টাকা তো আছে, দ্রুত নগদে রূপান্তর করা যায়। যে সকল দ্রব্য বা সম্পদ বা সিকিউরিটিজ বিক্রয় করে দ্রুত নগদে রূপান্তর করা যায়, তাই তারল্য নামে পরিচিত। বা নগদ বা নগদ সমতুল্য সম্পত্তিকে তারল্য বলা হয়। আরেকটা কি ছিল? মুনাফা। মুনাফা কি? আয় থেকে ব্যয় বাদ দেওয়ার পর যা থাকবে তাকে বলা হবে মুনাফা, তাই না? জি স্যার। তোমরা একটু লিখো, এই যে তারল্য এবং মুনাফা নীতি কি। নিচে দেখো তারল্য কি। হ্যাঁ, এই স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। হ্যাঁ, এটা একটু জি লিখো, স্যার, দেখা যাচ্ছে। একটু লিখো। একটু লিখো, লিখা হয়েছে? না স্যার। স্যার পুরোটুকু লিখবো? হ্যাঁ, পুরাটুকু লেখো, তারপর আমি আলোচনা করছি। লিখা হয়েছে কি? স্যার লিখা হয়েছে? জি স্যার। জি স্যার। জি আমি স্যার, একটু হয়েছে। আলোচনা করে, এটা তোমাদের বুঝতে হবে যে তারল্য এবং মুনাফা নীতি, এটা থেকে নীতি থেকে কিন্তু অধিকাংশ সময় উদ্দীপক আসে। তো তারল্য এবং মুনাফা নীতি, যে তারল্য মুনাফা নীতি বলতে বোঝায় ব্যবসায়ের প্রতিটি আর্থিক সিদ্ধান্ত এমন ভাবে গ্রহণ করা উচিত যাতে তারল্য এবং মুনাফা উভয়ই বজায় থাকে। হ্যাঁ, যেন উভয়ই বজায় থাকে, এটা খেয়াল রাখতে হবে। এখন দেখো, তারল্য কি? আমরা বলছি নগদ বা নগদ সমতুল্য সম্পত্তিকে তারল্য বলা হয়, তাই তো? অনেকে বলা যায় যে, অনেক ক্ষেত্রে এরকম বলা যায়, যে সকল দ্রব্য সম্পদ বা সিকিউরিটিজ বিক্রয় করে দ্রুত নগদ অর্থ পাওয়া যায়, তাই অর্থায়নে তারল্য নামে পরিচিত। আর মুনাফা, আয় থেকে খরচগুলো বাদ দেওয়ার পর যা অবশিষ্ট থাকে তাকে বলা হচ্ছে মুনাফা। এবং তারল্য এবং মুনাফার মধ্যে একটি বিপরীত সম্পর্ক বিদ্যমান বা ঋণাত্মক সম্পর্ক বিদ্যমান। তার মানে উল্টা, ঝুঁকি ও মুনাফার মধ্যে কি ধরনের সম্পর্ক বিদ্যমান? ধনাত্মক। ধনাত্মক বা সমমুখী। আর তারল্য মুনাফার মধ্যে ঋণাত্মক ঋণাত্মক। বা বিপরীত সম্পর্ক বিদ্যমান। একটি উদাহরণ দিলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তুমি একজন ব্যাংকের ম্যানেজার, একজন ব্যাংকের ব্যবস্থাপক। তোমার নিকট আমি আজকে 10 লক্ষ টাকা জমা করলাম। এখন তোমার কাছে যখন আমি আজকে 10 লক্ষ টাকা জমা করেছি, এক ব্যক্তি তোমার কাছে ঋণ নিতে আসলো।
এখন একজন ব্যাংকের ব্যবস্থাপকের কাজ কি? তার কাজ হচ্ছে যে তার ব্যাংকটাকে সঠিকভাবে পরিচালনা করা, তার এই শাখাটাকে ভালোভাবে পরিচালনা করা। এই শাখায় প্রতিদিনই কিছু টাকা জমা হবে, কিছু টাকা উত্তোলন হবে, তাই না? অনেকে টাকা জমা দিবে, আবার অনেকে টাকা উত্তোলন করবে। তো ব্যাংকের ব্যবস্থাপককে কিন্তু এই বিষয়টি এনশিওর বা নিশ্চিত করতে হয় যেন কোনো ব্যক্তি ব্যাংকে টাকা উত্তোলন করতে আসলে তিনি টাকাটা নিতে পারেন। কেউ চেক প্রদান করার পরে যেন তার টাকাটা পরিশোধ করতে পারে। যদি সেটা না পারে, ধরো তুমি ব্যাংকে টাকা জমা রেখেছো, তুমি একটা চেক নিয়ে ব্যাংকে জমা দিলা, ব্যাংকের ম্যানেজার বা ব্যাংকের কর্মকর্তারা যদি তোমাকে বলে যে স্যার আপনি তো টাকা নিতে আসছেন, আজকে আমাদের হাতে টাকা নাই, কালকে এসে নিয়ে যান, তুমি কি ব্যাংকের সাথে সম্পর্ক রাখবা? না। রাখবে না। কেন রাখবে না? কারণ হচ্ছে তোমার আমানতকৃত টাকা তুমি ফেরত আনতে গিয়েছো, কিন্তু তারা তোমাকে টাকাটা ফেরত দিচ্ছে না, তাই না? তাহলে ব্যাংকের ব্যবস্থাপকের টার্গেট হবে যেন কোনো গ্রাহক তার প্রতি অসন্তুষ্ট না হয়, সবাই যেন তার প্রতি খুশি থাকে, কেউ যেন টাকা নিতে এসে ফেরত না যায়, তাই তো? তাহলে সে কি করবে? সে ব্যবস্থাপক কি করবে? ব্যবস্থাপক তাহলে কিছু টাকা সবসময় ক্যাশে রাখবে। ক্যাশে রাখবে কেন রাখবে? যেন কেউ টাকা উত্তোলন করতে আসলে তাকে টাকাটা দিতে পারে। এখন সে যদি টাকাগুলো ক্যাশে রাখে, সে গ্রাহকদেরকে টাকা দিতে হবে। আবার কেউ যদি ব্যাংকের ম্যানেজারের নিকট ঋণ নিতে আসে, ম্যানেজার যদি তাকে ঋণ প্রদান করে, ব্যাংকের ম্যানেজার কিন্তু এই ঋণ থেকে সুদ পাবে, পাবে না? জি স্যার। তুমি যদি ব্যাংক থেকে ঋণ নাও তাহলে তোমাকে কিন্তু পরিশোধ করতে হবে, করতে হবে না? জি স্যার। এখন তুমি জি স্যার 10 লক্ষ টাকা যদি ব্যাংকের কাছ থেকে ঋণ নাও, তাহলে যেটা ঘটবে, যদি তুমি 10% করে সুদ প্রদান করো, তাহলে বছরে তোমার কিন্তু 1 লক্ষ টাকা সুদ পরিশোধ করতে হবে, তাই না? জি স্যার। আচ্ছা, এবার একটু খেয়াল করো, ধরো আমি একজন কাস্টমার, আজকে 10 লক্ষ টাকা ব্যাংকের নিকট জমা করলাম, আর কেউ আজকে ব্যাংকের নিকট টাকা জমা দেয়নি, তাহলে 10 লক্ষ টাকা ব্যাংকের কাছে জমা হলো। আচ্ছা, এখন এর কতক্ষণ পরেই একজন গ্রাহক আসছে ব্যাংক থেকে ঋণ নিতে, এসে বললো যে আমাকে 8 লক্ষ টাকা ঋণ প্রদান করেন। একটু খেয়াল করো, কথাটা বোঝার চেষ্টা করো। 10 লক্ষ টাকা ব্যাংকের নিকট জমা হয়েছে, আরেকজন ব্যক্তি ব্যাংক থেকে 8 লক্ষ টাকা ঋণ নিতে আসছে। এখন ম্যানেজার চিন্তা করলো যে ঠিক আছে, আজকে তো 10 লক্ষ টাকা জমা হয়েছে, 8 লক্ষ টাকা ঋণ, আমি টাকাটা তো ঋণ দিতেই পারি, কারণ টাকাটা তো ব্যাংকে ফেলে থেকে কোনো লাভ নাই। যদি ব্যাংকে টাকাগুলো পড়ে থাকে, ব্যাংকের কি কোনো মুনাফা আছে? না স্যার। কিন্তু এই টাকাটাই যদি ঋণ প্রদান করে, যদি 8 লক্ষ টাকা এই জায়গা থেকে ঋণ প্রদান করে, আর যদি 10% করেও সুদ দেয়, তাহলে ব্যাংক কিন্তু এখান থেকে 80,000 টাকা পাবে, পাবে না বছর শেষে? জি স্যার। আচ্ছা, এখন একটু খেয়াল করো, ব্যাংকের নিকট বর্তমানে আছে কত? 10 লক্ষ টাকা। আসছে ঋণ নিতে এক ব্যক্তি, তাকে 8 লক্ষ টাকা ঋণ প্রদান করা হলো, তাহলে ব্যাংকের হাতে রইল কত টাকা? 2 লাখ টাকা। 2 লক্ষ। ব্যাংকের হাতে রইল 2 লক্ষ টাকা। তাহলে এই 2 লক্ষ টাকা হচ্ছে ব্যাংকের তারল্য, তাই তো? জি স্যার। আচ্ছা, 2 লক্ষ টাকা ব্যাংকের তারল্য। আর ওই যে 8 লক্ষ টাকা ঋণ প্রদান করলো, তার বিপক্ষে যদি 10% সুদ হয়, তাহলে ম্যানেজার কত টাকা সুদ পাবে? 80,000 টাকা, তাই না? 80,000। জি 80,000। জি স্যার। তাহলে 2 লক্ষ টাকা হচ্ছে তারল্য, সেক্ষেত্রে মুনাফা হচ্ছে কত টাকা? 80,000 টাকা। বুঝতে পারছেন? জি স্যার। ব্যাংকের নিকট তারল্য রইল কত? 2 লক্ষ। আর ব্যাংক মুনাফা পেল কত? 80,000। 80,000। আচ্ছা, এখন একটু খেয়াল করো, কতক্ষণ পরে এক ব্যক্তি ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে আসলো, এসে 3 লক্ষ টাকার একটা চেক দিল। এখন ব্যাংকের ম্যানেজার কি 3 লক্ষ টাকা পরিশোধ করতে পারবে? না স্যার। পারবে না। কেন পারবে না?
কারণ হচ্ছে ব্যাংকের ম্যানেজার কারণ কিন্তু তার সেই পরিমাণ 2 নগদ লক্ষ টাকা টাকা নয়। আছে, 1 লক্ষ টাকা স্যার কম আছে। ব্যাংকে আছে 2000 টাকা। ব্যাংকে আছে কত? 2 লক্ষ টাকা। তাহলে ম্যানেজার কিন্তু 2 3 লক্ষ। লক্ষ টাকা 2 লক্ষ পরিশোধ টাকা, করতে 2 লক্ষ পারবে টাকা। না। তো গ্রাহক কিন্তু ব্যাংক থেকে অখুশি, নারাজ হয়ে চলে যাবে, তাই না? সন্তুষ্ট হবে। জি ওই স্যার। ব্যক্তি কি ব্যাংকের প্রতি খুশি থাকবে? তুমি যদি বলো যে ভাই আজকে তো আমার হাতে 2 লক্ষ টাকা আছে, কালকে এসে আপনি 3 লক্ষ টাকা নিয়েন, গ্রাহক কিন্তু ব্যাংকের প্রতি আর খুশি থাকবে না। এই গ্রাহক কি পরবর্তীতে ব্যাংকের অ্যাকাউন্ট খুলবে? না না স্যার। স্যার। খুলবে না। তাহলে গ্রাহক কিন্তু তোমার কাছ থেকে খুশি না, নারাজ হয়ে চলে গেল। ঠিক আছে? এখন আজকে তো ম্যানেজারের মন খুব খারাপ যে একজন গ্রাহক ফেরত গেল আমার কাছ থেকে। যখন কালকে, তখন ম্যানেজার চিন্তা করলো এরপর দিন আবার একই ঘটনা। ম্যানেজার এখন চিন্তা হচ্ছে যে গ্রাহককে আর ফেরত দিব না, কারণ গ্রাহককে নারাজ করা যাবে না। সে করলো কি, আজকেও তার নিকট 10 লক্ষ টাকা জমা হইলো, একজন লোক আবার 8 লক্ষ টাকা ঋণ নিতে আসলো। ম্যানেজার চিন্তা করলো যে আমি যে 8 লক্ষ টাকা ঋণ নিতে আসছি, দিয়ে দিলে তো গতকালকের মতো অবস্থা হবে। সে আজকে বললো আপনাকে আমি 8 লক্ষ না, আমি আপনাকে 5 লক্ষ টাকা ঋণ প্রদান করব। আচ্ছা, যদি আজকে 5 লক্ষ টাকা ঋণ প্রদান করে, তাহলে ব্যাংকের নিকট তারল্য কত রইল বলো তো? 5 লাখ টাকা। 5 লক্ষ টাকা। লক্ষ আর টাকা। আগে তারল্য কত ছিল? 2 লাখ টাকা। 2 লক্ষ। তখন মুনাফা কত ছিল? 80,000। মনে আছে কিনা? 80,000। জি 80,000। স্যার। এখন ব্যাংকের নিকট তারল্য কত? 7 লাখ টাকা। না, এখন ব্যাংকের আগের 2 লক্ষ টাকা ওই দিনের হিসাব শেষ, আজকের হিসাবে আসো। আজকে তাহলে 5 লাখ টাকা। 5 লক্ষ, আর ঋণ প্রদান করলো কত? 5 লক্ষ। তাহলে যদি 5 লক্ষ। 10% সুদ হয়, তাহলে তার এই বছর এই দিনে আজকে তার মুনাফা কত হবে ওই হিসাবে? 50,000। 50,000। একটু খেয়াল করো, যখন তার হাতে 2 লক্ষ টাকা তারল্য, তখন তার মুনাফা 80,000 টাকা। আজকে তার হাতে তারল্য 5 লক্ষ, তার মুনাফা কত? 50,000। 50,000। তাহলে খেয়াল করো তো, যখন 2 লক্ষ টাকা তারল্য তখন মুনাফা 80, আর এখন 5 লক্ষ টাকা তারল্য মুনাফা হচ্ছে 50। তারল্য 2 লক্ষ টাকা বেশি না 5 লক্ষ বেশি? 2 লক্ষ বেশি। 2 লক্ষ তো 5 লক্ষ এবং 2 লক্ষর মধ্যে কোনটা বেশি? 5 লক্ষ। 5 লক্ষ বেশি। তো যখন তার তারল্য 5 লক্ষ মানে বেশি, তখন তার মুনাফা বেশি না কম? বেশি। দেখো, 5 লক্ষ টাকা যখন তার হাতে তারল্য, তখন তার মুনাফা হচ্ছে 50,000 টাকা। আর যখন তার হাতে 2 লক্ষ টাকা তারল্য, তখন তার মুনাফা 80,000 টাকা। তাহলে কি হলো? যখন তার হাতে তারল্য বেশি, তখন তার হাতে মুনাফা কম, তাই না? যখন 5 লক্ষ টাকা জি স্যার। তার হাতে তারল্য, তখন তার মুনাফা হচ্ছে 2 লক্ষ টাকা, আর সরি, তখন তার মুনাফা হচ্ছে 50,000 টাকা। আর যখন তার হাতে তারল্য 2 লক্ষ টাকা, তখন তার মুনাফা কিন্তু 80,000 টাকা। তাহলে যখন তারল্য বেশি, মুনাফা তখন কিন্তু কম। আমার উদাহরণটা কি বুঝতে পারছো? জি জি স্যার। স্যার। যখন 5 লক্ষ টাকা তারল্য, তখন মুনাফা 50,000। যখন 2 লক্ষ টাকা তারল্য, তখন মুনাফা কিন্তু 80,000। 80,000। সামনে তারল্য যখন বেশি, মুনাফা তখন কম, আবার তারল্য যখন কম, মুনাফা তখন বেশি। বেশি। এবং তারল্য এবং মুনাফার মধ্যে তাহলে কি ধরনের সম্পর্ক? উল্টা, বিপরীত। বা ঋণাত্মক সম্পর্ক বিদ্যমান। এখন একটু খেয়াল করো, আজকে তো সে 5 লক্ষ টাকা রাখলো, কিন্তু আজকে দেখা গেল চেক নিয়ে আসছে মাত্র 2 লক্ষ টাকা। এখন সে 2 লক্ষ টাকা পরিশোধ করলো, তাহলে তার হাতে কি হলো? আরো 3 লক্ষ টাকা এখনো অলস পড়ে থাকলো না? সে যদি ওই লোককে 8 লক্ষ টাকা ঋণ প্রদান করতো, তাহলে কি হইতো? আরো 30,000 টাকা তার অতিরিক্ত মুনাফা হইতো, হইতো কিনা? জি স্যার। হইতো। তাহলে একজন আর্থিক ব্যবস্থাপক বা এই ব্যাংকের ব্যবস্থাপকের কিন্তু আগে থেকে একটা পরিকল্পনা করার প্রয়োজন হয় যে আমার কি পরিমাণ টাকা উত্তোলন হইতে পারে। দেখো, যখন সে টাকা কম রাখলো, যখন সে 2 লক্ষ টাকা রাখলো, তখন কিন্তু গ্রাহক আইসা ফেরত গেল, টাকা নিতে পারলো না। পরবর্তীতে যখন সে বেশি টাকা রাখলো, তখন গ্রাহক কম টাকা নিল, মাত্র 2 লক্ষ টাকা নিল, বাকি টাকাটা আবার অলস পড়ে থাকলো। তাহলে কি হলো? দেখো, সে যদি পরের দিন 8 লক্ষ টাকা ঋণ প্রদান করতে পারতো, তখন কিন্তু 2 লক্ষ টাকা কাস্টমার নিতে আসছিল, তাকে 2 লক্ষ টাকা দিতে পারতো, কাস্টমারও খুশি থাকতো, ওইদিকে ব্যাংকের মুনাফাও বেশি হইতো।
আবার প্রথম দিনে যদি সে সঠিক পরিকল্পনা করতে পারতো, যে সে যদি 3 লক্ষ টাকা রাখতে পারতো, তাহলে তার কি হতো, ওইদিকে কাস্টমারও খুশি হতো, তার মুনাফা একটু কম হলে কোনো সমস্যা ছিল না। এই জন্য বলা হচ্ছে তারল্য এবং মুনাফা উভয়ই বজায় থাকতে হবে, সমন্বয় করতে হবে। অতিরিক্ত তারল্য দরকার নাই, অতিরিক্ত মুনাফারও প্রয়োজন নাই। মুনাফাও দরকার নেই। তাহলে তারল্য মুনাফা নীতিটা আশা করি বুঝতে পেরেছো, যে তারল্য মুনাফার মধ্যে সমন্বয় সাধন করে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, যেন অতিরিক্ত তারল্য না থাকে, আবার অতিরিক্ত তারল্য না থাকে, আবার মুনাফাও ক্ষতিগ্রস্ত না হয়। যাতে অতিরিক্ত তারল্য না থাকে, আবার মুনাফাও ক্ষতিগ্রস্ত না হয়। তারল্য এবং মুনাফার মধ্যে ঋণাত্মক সম্পর্ক বিদ্যমান, তাই না? দেখো, যখন তোমার অর্থ বিনিয়োগ বেশি হবে, খেয়াল করো, তখন তোমার মুনাফা বেশি হবে, কিন্তু তারল্যটা কিন্তু কম হবে। যখন তুমি 8 লক্ষ টাকা ঋণ প্রদান করছো, তোমার হাতে মুনাফা ছিল কত? মুনাফা ছিল কত? 80,000 টাকা, কিন্তু তারল্য ছিল কত? কম, 2 লক্ষ টাকা। 8 লক্ষ টাকা বিনিয়োগ করেছ, 2 লক্ষ টাকা ছিল তোমার তারল্য, আর মুনাফা ছিল কত? 80,000 টাকা। এরকম হয় যে অর্থ বিনিয়োগের ক্ষেত্রে দেখো, যে অর্থ বিনিয়োগটা কম করো, তুমি 5 লক্ষ টাকা বিনিয়োগ করলা, তাহলে আগে করেছিল কত? 8 লাখ, এখন করলা কত? 5 লাখ। তাহলে অর্থ বিনিয়োগটা কম করলা, সেক্ষেত্রে কিন্তু তোমার হাতে তারল্যটা বেশি থাকবে। তারল্যটা বেশি থাকবে মানে, আগে তারল্য ছিল কত? 2 লাখ, এখন তোমার হাতে তারল্য আছে কত? 5 লাখ, 5 লাখ, তাই না? কিন্তু মুনাফা আগে ছিল বেশি, 80,000, এখন মুনাফা হবে কত? 50,000। মুনাফা কিন্তু কমে যাবে। বুঝতে পারছো কি? এই চারটা কি তোমাদের এখানে দেখা যাচ্ছে? ফ্লোটা কি উপরে নিচে উঠানামা করতেছে? জি স্যার। একটু খেয়াল করো, তোমার যখন তারল্য বেশি হবে তখন মুনাফা কম হবে, আর তারল্য কম হলে মুনাফা বেশি হবে। আর একটু দেখো যে তারল্য মুনাফা কি হবে, যে যখন তারল্য কম থাকবে মুনাফা বেশি হবে, আর যখন তারল্য বেশি থাকবে মুনাফা কম হবে। খেয়াল করো, যখন তোমার হাতে তারল্য বেশি, তাই তো, তখন মুনাফা কম, মুনাফা 4টার নিচে আছে, তাই না? আর যখন তোমার তারল্য কম, তখন কিন্তু মুনাফা বেশি। তোমার একজন ব্যবস্থাপক হিসেবে তোমার কাজ হবে তারল্য এবং মুনাফা উভয়ের জন্য বজায় থাকে, তারল্য যেন কম না হয়, হ্যাঁ, আবার মুনাফা যেন না হয়। বুঝতে পেরেছো কি? তাহলে একটু বলো তো, তারল্য এবং মুনাফার মধ্যে কি ধরনের সম্পর্ক বিদ্যমান? ঋণাত্মক বা বিপরীত। তারল্য কাকে বলে? নগদ সম্পদ, টাকা পয়সা। হ্যাঁ, নগদ বা নগদ সমতুল্য সম্পদকে তারল্য বলে। আমি অনেকটা আগে লিখেও দিয়েছি, তাই না? যে সকল সম্পদ, দ্রব্য সম্পদ বা সিকিউরিটিজ গুলো অতি দ্রুত নগদে রূপান্তর করা যায়, তাকেই তারল্য বলা হয়। বুঝতে পেরেছো কি? জি স্যার। ওকে। একজন ব্যবস্থাপক, এখন যে একটু আগে বলেছিলাম যে ম্যানেজার যদি সঠিকভাবে সিদ্ধান্ত নিতে পারতো, তাহলে তার এক সময় গ্রাহকও ফেরত যাইতো না, আবার তার হাতে অতিরিক্ত টাকাও থাকতো। এই জন্য তারল্য বৃদ্ধি করার জন্য আর্থিক ব্যবস্থাপক বিভিন্ন ধরনের কাজ করে। এর মধ্যে একটা হচ্ছে নগদ প্রবাহের পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন, আর একটা হচ্ছে বিভিন্ন ধরনের তহবিল সংগ্রহ। আর্থিক ব্যবস্থাপকরা যেটা করে, যে নগদ প্রবাহের পরিকল্পনা আগে থেকে করে রাখে, যে তোমার জানুয়ারি মাসে কি পরিমাণ পণ্য বিক্রয় হবে, কি পরিমাণ খরচ হবে, ফেব্রুয়ারিতে কিরকম হবে, এই ধরনের পরিকল্পনাগুলো আগেই করে এবং সেটা বাস্তবায়ন করার চেষ্টা করে। এবং তহবিল সংগ্রহের ক্ষেত্রে বিভিন্ন খাতের বা বিভিন্ন উৎস থেকে তহবিল সংগ্রহ করার চেষ্টা করে। শুধু এক ধরনের উৎস থেকে তহবিল সংগ্রহ না করে একাধিক উৎস থেকে তহবিল সংগ্রহ করার চেষ্টা করে। তারা ব্যাংক থেকে ঋণ নেয়, তারা শেয়ার বিক্রয় করে মূলধন সংগ্রহ করতে পারে, তারা বন্ড বিক্রয় করতে পারে। হ্যাঁ, এই ধরনের বিভিন্ন উৎস থেকে তারা তহবিল সংগ্রহ করার চেষ্টা করে। আরেকটা নীতি দেখো, পোর্টফোলিও বা বৈচিত্র্যায়নের নীতি। দেখো তো তোমাদের এখানে দুইটা ছবি গেছে কিনা? জি স্যার। জি স্যার। দুইটা কি দেখা যাচ্ছে বলো তো? ডিম দেখা যাচ্ছে, একত্রে আরেকটা আলাদা আলাদা করা। রাইট। একটা জুড়ির মধ্যে, একটাতে এক জুড়ির মধ্যে সবগুলো ডিম, আর একটাতে কয়েকটা জুড়ি ভাগ ভাগ করা আছে, তাই না? হ্যাঁ,
এখন ওই যে বৈচিত্র্যায়ন মানে হচ্ছে কোনটা, এইটা না আগেরটা না পরেরটা? একটা জুড়িতে যে ডিম এটা না 2 নাম্বারটা। স্যার পরেরটা। হ্যাঁ বৈচিত্র্য দেখো, এরকম যদি তুমি মনে করো 3 নাম্বার গেট থেকে ডিম নিয়ে যাচ্ছ, আর আলিম সাহেব দূর থেকে দেখে একটা ডিল মারা দিল, তাহলে কি করবে? যদি প্রথম জুড়িতে একটা জুড়িতে তোমার সবগুলো ডিম থাকে, তাহলে কিন্তু ডিমগুলো সবগুলো ভেঙে যাবে। আর যদি 3 জনের হাতে ডিম নিয়ে যাও, তাহলে কিন্তু ডিল মারলে একটা জুড়িতে লাগবে, বাকি 2টা জুড়ির ডিমগুলো কিন্তু অক্ষত থাকবে, তাই না? এটা হচ্ছে তোমার বৈচিত্র্যায়ন, যে একাধিক খাতে বিনিয়োগ করা। আমার ক্লাস মনে হয় 20-25 সেকেন্ডের মতো আছে, ঠিক আছে? তোমরা তোমাদের বইয়ে এই অর্থায়নের নীতি থেকে 20টা জ্ঞানমূলক লিখবো। অর্থায়নের নীতি থেকে 20টা জ্ঞানমূলক, কয়টা? 20টা। হ্যাঁ, পোর্টফোলিও বৈচিত্র্যের নীতিটা আমি কালকে শেষ করে এটা থেকে সৃজনশীল প্রশ্ন আলোচনা